আসসালামু আলাইকুম। আমাদের মেডিসিনের লাস্ট ফ্রি ক্লাস কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর। আজকে টপিক চুজ করছি মাইট্রাল স্টেনোসিস। আজকে হচ্ছে আমাদের মেডিসিনের সেকেন্ড ক্লাস এবং লাস্ট ফ্রি ক্লাস আর কি। হ্যাঁ, এরপরে ইনশাল্লাহ আমাদের যারা 70 জন মেডিসিন গ্রুপ অ্যাড হয়েছেন তাদের সাথে কন্টিনিউ করবো আর কি। হ্যাঁ, সো আজকে আমরা সবার জন্য সুইটেবল একটা টপিক, ফোর্থ ইয়ারের অনেকে আসতেছেন, সমস্যা নেই। টপিকটা মোটামুটি সবার জন্যই সুইটেবল একটা টপিক, যেহেতু মাইট্রাল ভালভ নিয়ে আমরা আগে থেকে সবাই মোটামুটি সুপরিচিত আছি। ওকে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেকেন্ড টপিক। ফার্স্ট টপিক আমি আলোচনা করছিলাম হার্ট ফেলিওর নিয়ে। আপনারা সবাই অনেকটা জানেন যে হার্ট ফেলিওর আর মাইট্রাল স্টেনোসিস দুটা একটা আরেকটার সাথে অনেকটা কানেক্টেড। ওকে, একটা আরেকটার সাথে অনেকটা সংযুক্ত আছে। সো ওই হিসাব করে আমি মূলত এই দুটো টপিক টানা মানে একসাথে পড়ানোর প্ল্যান করলাম আর কি। ওকে, আচ্ছা দেখেন, গত ক্লাসে আমি যখন হার্ট ফেলিওরের কজ পড়াচ্ছিলাম তখন একটা কজ বলছিলাম যে ভেন্ট্রিকল যদি ঠিকঠাক ফিল হতে না পারে। ওকে, এই জায়গায় তো মাইট্রাল ভালভটা থাকে না। তো আমি বলছিলাম যে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে ভেন্ট্রিকলটা ঠিকঠাক ফিল আপ হতে পারে না, এটাকে বলা হয় ভেন্ট্রিকল ইনফ্লো অবস্ট্রাকশন। ওকে, এই ভেন্ট্রিকল ইনফ্লো অবস্ট্রাকশনের কারণে আমি জাস্ট এটা গত ক্লাসের পড়ার সাথে কিছুটা বলে দিচ্ছি যে হার্ট ফেলিয়ারের সাথে এটা কিভাবে কানেক্টেড, দেন আমি মাইট্রাল স্টেনোসিসে পুরোপুরি ঢুকে যাব। একটা ভেন্ট্রিকল যখন ঠিকঠাক ফিল আপ হতে পারবে না, ইনফ্লো অবস্ট্রাকশন, এই দিক দিয়ে ব্লাড আসতেছিল আগে। হ্যাঁ, তো এটা যখন ঠিকঠাক ফিল আপ হতে পারতেছে না তখন তার আউটপুট, দ্যাট মিনস কার্ডিয়াক আউটপুট আলটিমেটলি কমবে। ওকে, হার্ট ফেলিওর দু রকমের হয়, একটা হচ্ছে সিস্টোলিক ফেলিওর আর হচ্ছে ডায়াস্টোলিক ফেলিওর। এই ধরনের কন্ডিশনকে বলা হয়, বা এই ধরনের কন্ডিশনে হার্টের যে ফেলিওরটা হয় ওটাকে বলা হয় ডায়াস্টোলিক ফেলিওর। ওকে, সে ডায়াস্টোল হয়ে বসে আছে, বাট তার যতটুকু পরিমাণ ব্লাড দরকার ততটুকু ব্লাড তার কাছে আসতেছে না, ডিউ টু ইনফ্লো অবস্ট্রাকশন which is occurs by mitral stenosis. Okay, so mitral stenosis indirectly কোন ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলের কি করে আপনার ইনফ্লো লেফট ভেন্ট্রিকলের কি করে ডায়াস্টোলিক ফেলিয়ার করে। ওকে, আমরা যারা ফাইনাল প্রফে আছি গাইড বইয়ে একটা কথা লেখা আছে যে মাইট্রাল স্টেনোসিসের কারণে রাইট হার্ট ফেলিওর হয়। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটা ভুল না, এটা অবশ্যই একটা ভালো এবং পারফেক্ট একটা কথা, সমস্যা নেই এটাতে। বাট এইটা ঠিক আছে, দ্যাট মিনস এটা যে ভুল তাও না। ওকে, ডেভিডসনে একদম সুন্দর করে লেখা আছে কি ভেন্ট্রিকল ইনফ্লো অবস্ট্রাকশন ইজ এ কজেস, বা এটা ওয়ান অফ দ্য কজেস অফ হার্ট ফেলিওর। আর ইনফ্লো অবস্ট্রাকশন দিয়ে আমরা আমাদের কমন সেন্স যেটা বলেছি কি এটা ঠিকঠাক ফিল হতে পারতেছে না, এরকম হতে পারে, অথবা ব্লাডটা ব্যাক করে আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলের উপর প্রেসার ফেলতে পারে। ওকে, তাহলে মাইট্রাল স্টেনোসিসে ব্যাক ফ্লো হয়ে যেমন রাইট এর উপর প্রেসার পড়ে, ঠিক তেমনি আপনার লেফট এর উপর একটা প্রেসার পড়তেছে, যেটাকে বলতেছে লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক ফেলিওর। ওকে, এটা মাইট্রাল স্টেনোসিস যতটা না এখানে যদি 1 স্টার তার অবদান থাকে, এই রাইট হার্ট ফেলিওরে তার অবদান 4 স্টার। ওকে, এই সেন্স থেকে গাইড বইয়ে শুধু লেখা আছে কি মাইট্রাল স্টেনোসিসের কারণে কি হয়, রাইট হার্ট ফেলিওর হয়। তারা এই পয়েন্টটাকে ইগনোর করছে, বাট এই পয়েন্টটাকে আমরা একটু বোঝার সুবিধাতে বললাম কি ইনফ্লো অবস্ট্রাকশনের কারণে এই যে ডায়াস্টোল হয়ে বসে আছে উনি এখানে ব্লাড ঠিকঠাক আসতেছে না, ব্লাড ঠিকঠাক না আসে সে ঠিকঠাক কার্ডিয়াক আউটপুট দিবে না, ফেলিয়ারের সংখ্যাকে কার্ডিয়াক আউটপুট দিবে না, তার লেয়ারে প্রবলেম হোক, তার এখানে ব্লাড আসতে প্রবলেম হোক, বডির ডিমান্ড বাড়ুক, 3 রকমের কন্ডিশনে ফেলিয়ার হয়। আইদার বডির ডিমান্ড বাড়লে সে কার্ডিয়াক আউটপুট দিয়ে ডিমান্ড ফিল আপ করতে পারতেছে না, অথবা তার ওয়ালে কোনো সমস্যা, সে কন্ট্রাকশন ঠিকঠাক করতে পারতেছে না তাই কার্ডিয়াক আউটপুট পাচ্ছে না, অথবা সে নিজেই ব্লাড পাচ্ছে না যার কারণে সে কি করতে পারতেছে না আপনার যথেষ্ট পরিমাণ কার্ডিয়াক আউটপুট
দিতে পারতেছে না। ওকে, তাহলে আমি কি বললাম, আপনার হার্ট ফেলিওরে 3টা কারণে হয়ে থাকে। ওকে, তাহলে তানভীর ভাই একটু করতে হবে, মিউট করে নিজেকে। ওকে, তাহলে আমরা এগুলো হচ্ছে হার্ট ফেলিওরের সাথে মাইট্রাল স্টেনোসিস একটু ছোট্ট কানেকশন জুড়ে দিলাম। ওকে, এবার আমি আমার টপিকে চলে আসি, যেটা আজকে আলোচনা করব। ওকে, আপনারা এতক্ষণ শুনতে পান না কেউ? ও আল্লাহ, সরি, আসলে মিউট মানে কার্ডটা করতে আমি নিজেরটাই যে আমি প্রথমে আনমিউট করে শুরু করছিলাম। আপনাকে একদম এট ফার্স্ট থেকে একটা ওয়ার্ডে শোনার নাই? ওকে 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 আমি বলতে চাচ্ছি মাইট্রাল স্টেনোসিসের কারণে ভেন্ট্রিকলের ইনফ্লো অবস্ট্রাকশন হচ্ছে, যেটা পরবর্তীতে লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফেলিয়ার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মাইট্রাল স্টেনোসিসের কারণে একটা প্রবলেম হচ্ছে, আমি এই দুটার কানেকশন বলছি, এখন আমি মাইট্রাল স্টেনোসিসের ভেতর যাইনি, আমি জাস্ট বললাম যে মাইট্রাল স্টেনোসিস থেকে কি হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে। কি রকম হার্ট ফেলিয়ার হতে পারে? আইদার লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফেলিয়ার হতে পারে, অথবা সরাসরি কোন হার্ট ফেলিয়ার হতে পারে, রাইট হার্ট ফেলিয়ার হতে পারে। একটু মাথায় রাখবেন, এখানে যদি মাইট্রাল স্টেনোসিসের অবদান 1 স্টার বা 2 স্টার হয়, এখানে তার অবদানটা 4 স্টার, যার কারণে গাইড বইয়ে এই কথাটা আছে, এই কথা ইগনোর করছে। ওকে, তাহলে এবার আমরা আজকের পরে আসি। আমাদের আজকের টপিক হচ্ছে কি মাইট্রাল স্টেনোসিস। ওকে, মাইট্রাল স্টেনোসিস জানার আগে ছোট্ট করে আমরা মাইট্রাল ভালভের সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ওকে, ধরেন এটা একটা মাইট্রাল ভালভ, ধরে নিলাম যে এটা একটা মাইট্রাল ভালভ, যেটা আপনার কি করতেছে, এদিকে ভেন্ট্রিকল আর উপরের দিকে অ্যাট্রিয়ামের সাথে, আমি আমার সুবিধা মতো আঁকলাম আর কি, যেভাবে বোঝানো যায় আর কি। তাহলে এটাকে হচ্ছে ধরেন লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, আর এদিক দিয়ে চলে যাবে ব্লাডটা টু বডি। ওকে, এখন দেখেন মাইট্রাল ভালভের নর্মালি ক্ষেত্রফলটা 0.5 মিটার স্কয়ার হয়। এটা হচ্ছে একটা নর্মাল মাইট্রাল অরিফিসের ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা কত হয়, 0.5 মিটার স্কয়ার। কোনো পেশেন্টের যদি কোনো কারণে এই ভালভের এই ক্ষেত্রফলটা কমে লেস দেন 0.2 হয়ে যায়, তখনই তার মধ্যে কিছু ফিচার্স বা সিমটমস দেখা যাবে। এই সিমটমস গুলোকে একত্রে বলতেছি আমরা মাইট্রাল স্টেনোসিস। ওকে, তাহলে আমি বললাম কি ভালভের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কয়ার বাই এনি রিজন। কি রিজন এখনো বলছি না, জাস্ট বললাম যে যে কোনো একটা কারণে যদি এই অরিফিসের সাইজটা ছোট হয়ে লেস দেন 0.2 মিটার স্কয়ার হয়, তখন আমাদের সারা শরীরে কিছু সাইন এন্ড সিমটমস হবে। সবগুলোকে একসাথে আমরা বলতেছি কি মাইট্রাল সাইন এন্ড সিমটমস। ওকে, একসাথে বলছি কি মাইট্রাল। ওকে, আমরা এবার আসি কজেস অফ মাইট্রাল স্টেনোসিস। ওকে, ভাইভাতে যখন আমাদের এই কোয়েশ্চেনটা আস্ক করবে, আমরা শুধু দুইটা পয়েন্ট লিখবো, একটা হচ্ছে ক্রনিক রিমাটয়েড ফিভার, আর একটা হচ্ছে কি ক্যালসিফিকেশন। এটা কি হয়, ওল্ড পিপলদের ক্ষেত্রে হয়। মেইন যদি একটা বলতে বলে, সেটা আমরা বলবো কি ক্রনিক রিমাটিক ফিভার। একটু সামান্য করে বলি, দেখেন একটা পার্সনের যখন স্ট্রেপ্টোকক্কাসের একটা নির্দিষ্ট টাইপ অফ ভেরিয়েন্ট ঢুকবে। ওকে, স্ট্রেপ্টোকক্কাস, আমি মাইক্রোবায়োলজিতে যাচ্ছি না, জাস্ট বললাম স্ট্রেপ্টোকক্কাসের একটা ভেরিয়েন্ট যখন ঢুকলো, তার আস্তে আস্তে আপনার কি হবে, একিউট রিমাটিক ফিভার ডেভেলপ করবে। ওটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেগুলোকে জোনস ক্রাইটেরিয়া বলে। এর মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি আপনার প্যানকার্ডাইটিস। ওকে, এই প্যানকার্ডাইটিস মানে হচ্ছে কি ইনভলভস 3 লেয়ার। ওকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, 3টা লেয়ারকে ইনভলভ করে, যেটা লেটার আস্তে আস্তে আপনার কি হয় মাইট্রাল ভালভকে গিয়ে ইফেক্ট করে। ওকে, এবং সেটা কি করে আপনার মাইট্রাল ভালভকে ইফেক্ট করে, কি হয় মাইট্রাল ভালভ স্টেনোসিস বা মাইট্রাল স্টেনোসিসে কনভার্ট করে। যেহেতু লেটার কনভার্ট করে, সেহেতু দেখবেন যে এই পেশেন্টটার আস্তে আস্তে
একিউট থেকে ফিভারটা ক্রনিকের দিকে চলে গেল। সো একিউট ফিভারের ক্ষেত্রে হয়তো আপনার প্যানকার্ডাইটিস হবে, বাট স্টেনোসিসের দিকে যেতে যেতে একিউটটা কিসে কনভার্ট হওয়া দরকার? ক্রনিকে কনভার্ট হওয়া দরকার। সো মাইট্রাল স্টেনোসিসের একটা কজ কি বলবো আমরা? ক্রনিক রিমাটিক ফিভার। ওকে, আর যদি জোন্স ক্রাইটেরিয়ার তো একিউট রিমাটিক ফিভার দিকে চলে যাচ্ছে, ওদিকে আমরা যাচ্ছি না। জাস্ট বললাম একিউট রিমাটিক ফিভারের একটা ফিচার্স আছে প্যানকার্ডাইটিস, যেটা লেটার আস্তে আস্তে কি হয় আপনার কি হয় মাইট্রাল ভালভকে ইফেক্ট করে, কি করে মাইট্রাল স্টেনোসিস করে। ওকে, তাহলে আমরা দুটো কজ জানলাম, একটা হচ্ছে ক্যালসিফিকেশন, একটা হচ্ছে ক্রনিক রিমাটিক ফিভার। ওকে, জানার চেষ্টা করি। দেখেন এখন হচ্ছে আমরা সাইন এন্ড সিমটমসে চলে গেলাম। ইন্ট্রোডাকশন খুব বেশি পড়ি নাই, একটু ইন্ট্রোডাকশন থেকে একটা কথা অ্যাড করে দিই। পরীক্ষায় যদি আমাদেরকে বাই চান্স ভাই জিজ্ঞেস করে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস বলতে কি বোঝো, তখন আমরা অ্যান্সারটি দিব লেস দেন 0.1 মিটার স্কোয়ার হলে সেটাকে আমরা কি বলি? সিভিয়ার বলি। আরেকটা বাইবা কোয়েশ্চন, আমি এগুলো কেমনে জেনে বলতেছি, আমি ওই যেটা লং কেজের বুকস আছে স্যারের, আব্দুল্লাহ স্যারের, ওই বইয়ে সুন্দর করে লেখা আছে বিদায় ওখান থেকেই বলছি কয়েকটা পয়েন্ট। তাহলে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস কখন বলবো? যখন 0.1 মিটার স্কোয়ার চেয়ে কম হয়। কখন একটা পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস সিমটমস অ্যাপিয়ার করে? যখন লেস দেন 0.2 মিটার স্কোয়ার হয়। ওকে, আর একটা নর্মাল লেন্থ কত? 0.5 মিটার স্কোয়ার। ওকে, তাহলে তিনটা একটু ম্যাথমেটিক্যাল টাইপ টার্ম শিখলাম আর কি ফর বাইবা পারপাস। ওকে, শেষ। সিভিয়ার কখন বলবো? সিমটম কখন আসবে? নর্মাল কখন বলবো? আর অ্যাসিমটোমেটিক কখন বলবো? আমাদের 0.2 থেকে 0.5 বা 0.5 এর চেয়ে কম হচ্ছে, তখন আমরা কি বলি? অ্যাসিমটোমেটিক বলতে পারি। ওকে, মাইট্রাল স্টেনোসিস আছে, তবে এটা অ্যাসিমটোমেটিক, কোনো ইফেক্ট করতেছে না, দরকার নেই আমার। এবার দেখেন এই ভালভটাতে এখন সমস্যা হয়ে গেল। এই ভালভটাতে আপনার কি হলো? এখন স্টেনোসিস হয়ে গেল। আমার বডিতে কোন কোন ফিচার্স আসতেছে একটু আমরা জানার চেষ্টা করি। দেখেন এইখানে যদি আপনার কি হচ্ছে, স্টেনোস বা ফাইব্রোস্ট হচ্ছে, ব্লাড এখান থেকে এখানে আসতে পারছে না, যার কারণে এই জায়গায় প্রেশারটা বাড়তেছে, যেটাকে আমরা বলতেছি লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়ার কারণে আস্তে আস্তে কি আবার লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হচ্ছে। তাহলে আমি একটা কথা কি বললাম? মাইট্রাল স্টেনোসিসের কারণে ব্লাড ঠিকঠাক কোথায় আসতে পারতেছে না? আপনার লেফট ভেন্ট্রিকলে। আমি ক্রস দিলাম, ব্লাড লেফট ভেন্ট্রিকলে ঠিকঠাক আসতে পারছে না, শর্টকাটে লিখতেছি, যার কারণে লেফট এট্রিয়াল প্রেশার বাড়ছে, যেটা আস্তে আস্তে কিসে কনভার্ট হচ্ছে? লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট এই এক্সরেতে কিন্তু এটা পাবো, একটু ব্র্যাকেটে লিখে রাখতে পারেন। এক্সরেতে একটা ফিচার্স পাওয়া যায় কি জানেন? লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। এটা ওই দিন বলছিলাম যে তিনটা এক্সরে আপনার ভাইবার জন্য, ভাইবার টেবিল ইম্পর্টেন্ট, আমি সিনিয়র ভাই থেকেই জানছি। একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, আর একটা হচ্ছে ওই দিন অ্যাওট্রিক স্টেনোসিস বলছি বলে এটা হবে অ্যাওট্রিক রিগার্জিটেশন। একটা হচ্ছে এমএস, আরটা হচ্ছে অ্যাওট্রিক রিগার্জিটেশন, আরটা হচ্ছে হার্ট ফেলিয়ার। সিবিএস এর মধ্যে এই তিনটার এক্সরে একটু ইম্পর্টেন্ট। ওকে, পেরিকার্ডিয়াল এফিউশন জি, মাইট্রাল স্টেনোসিস, অ্যাওট্রিক রিগার্জিটেশন, আর হচ্ছে হার্ট ফেলিয়ার। জি 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 বলছি, জি 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 বলছি। মাইট্রাল স্টেনোসিস হলো বাল্ব ছোট হয়ে গেল, বাল্ব ছোট করে ফেললাম। বাল্ব ছোট হওয়ার কারণে এখানে ব্লাড আসতে একটু কষ্ট হচ্ছে, আগে যত ফ্লুইডলি আসতো এখন অতটা ফ্লুইডলি আসতেছে না, যার কারণে এখানে ব্লাডটা জমে যাচ্ছে, এখানে প্রেশার বাড়তেছে, এখানে প্রেশার বেড়ে আলটিমেটলি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হচ্ছে ডিউ টু ইনক্রিজমেন্ট অফ লেফট অ্যাট্রিয়াল প্রেশার। ওকে, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হওয়ার কারণে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসতেছে কোত্থেকে? আপনার লাংসে পালমোনারি ব্লাড ভেসেলস থেকে। ওকে, এটা তো পালমোনারি ভেইন, এটা পালমোনারি ভেইন। ওকে, তাহলে আলটিমেটলি ব্লাডটা কি হচ্ছে? আপনার ব্যাক ফ্লো হচ্ছে, ঠিকঠাক আসতেছে না, উল্টা কি হচ্ছে? আপনার ব্যাক ফ্লো হচ্ছে। যারা হার্ট ফেলিয়ারের ক্লাসটা ছিলেন সাথে, তারা এখন খুব দ্রুত বুঝবেন জিনিসগুলো। ব্যাক ফ্লো হয়ে একটু এখান থেকে জুম করে আঁকি, একটা ছোট্ট অ্যালভিওলাস আঁকার চেষ্টা করলাম। এটা চারপাশে কি আছে? আপনার ক্যাপিলারিস আছে, মানে ব্লাড ভেসেলস ধরে নিয়ে রাখে। তাহলে ব্যাক ফ্লো হলে, ব্যাক ফ্লোর কারণে এই প্রেশারটা আলটিমেটলি এখানে বাড়বে না,
আলটিমেটলি অ্যালভিওলাসের চারপাশের যে ক্যাপিলারিস ওটাতে প্রেসার বাড়বে, ক্যাপিলারি প্রেসার বাড়লে ভাস্কুলার পারমিবিলিটির কারণে এখান থেকে কি বেরিয়ে যাবে আপনার ফ্লুইড বেরিয়ে যাবে। ওকে, যেহেতু এখানে কি আছে আপনার এন্ডোসাইট, মাঝখানে ছোট ছোট গ্যাপ থাকে, গ্যাপ দিয়ে কি হবে ফ্লুইড বেরিয়ে যাবে। ফ্লুইডটা শুরুতে অ্যালভিওলাস আর ব্লাড ভেসেলসের মাঝখানে থাকবে, যেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াম। তাহলে ফ্লুইডটা এখন জমা আছে কোথায় আপনার ইন্টারস্টিশিয়াম। এই যে ফ্লুইডটা এখন এখানে আঁকলাম নীল কালার, যেটা আলটিমেটলি পরবর্তীতে চলে গেল কোথায় আপনার অ্যালভিওলাস। তাহলে অ্যালভিওলাসে এরকম কন্ডিশনকে আমরা কি বলি পালমোনারি ইডিমা। অ্যালভিওলাস বা ইন্টারস্টিশিয়ামের ফ্লুইড জমাটাকে বলি কি পালমোনারি ইডিমা। জি জি, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট পর্যন্ত তো পেয়েছেন না? জি, এনলার্জমেন্টের কারণে ব্লাডটা হাইপারট্রফি হলো, ব্লাড এখানে ঠিকঠাক আসতে পারতেছে না, এনলার্জমেন্ট হলো, হাইপারট্রফি হলো, আলটিমেটলি ব্লাডটা আপনার কি হলো, আমরা বলছিলাম কি আপনার এই লেফট এট্রিয়াম থেকে ব্লাড যেহেতু লেফট ভেন্ট্রিকলে নামতে পারতেছে না, ব্লাডটা হচ্ছে আপনার ব্যাক ফ্লো হয়ে কোথায় চলে আসতেছে আপনার এই যেখানে যে ব্লাড ভেসেলস গুলো আছে, আপনার লাংসে যে ব্লাড ভেসেলস গুলো আছে পালমোনারি ব্লাড ভেসেলস, ওই পালমোনারি ব্লাড ভেসেলসে চলে আসতেছে। আমি ছোট্ট করে জুম করে এখান থেকে একটা অ্যালভিওলাস আঁকলাম, আর কি আঁকলাম আপনার ব্লাড ভেসেলসটা আঁকলাম। ওকে, তাহলে এই ব্লাড ভেসেলস এখন প্রেসার বাড়ছে, এটাতে তো কোনো সন্দেহ নেই আমাদের। হ্যাঁ, এই ব্লাড ভেসেলসে যে প্রেসার বাড়ছে, কিসের প্রেসার বাড়ছে, ব্যাক ফ্লোর প্রেসার বাড়ছে। প্রেসার বাড়ার কারণে এই এন্ডোসাইটের মাঝখানে গ্যাপ দিয়ে এখান থেকে ফ্লুইড চলে আসতেছে। ফ্লুইডটা শুরুতে আসে ইন্টারস্টিশিয়ামে, পরে আসে কোথায় আপনার অ্যালভিওলাই। এই যে ফ্লুইড চলে আসছে এই কন্ডিশনকে বলি কি আমরা পালমোনারি ইডিমা। ওকে, তাহলে মাইট্রাল স্টেনোসিসের একটা কমপ্লিকেশন, যদি বা এখনো কমপ্লিকেশনে যায়নি, একটা কমপ্লিকেশন পালমোনারি ইডিমা আমরা খুব সহজে বলতে পারি। আমি এটা পড়ার খাতিরে চলে আসছে, বাট কমপ্লিকেশনের যখন যাবেন একটা পয়েন্ট আমরা পালমোনারি ইডিমা লিখবো, তখন আর বুঝবো না, এটা এখনই বুঝে ফেলছি। ওকে, তাহলে দেখেন এই অ্যালভিওলাস, এই একটা ব্লাড ভেসেলস, দুটো অ্যালভিওলাস আঁকলাম, এটা আগের এটা পরের। খুব দ্রুত অক্সিজেন আসতেছে, খুব দ্রুত কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে। ওকে, খুব দ্রুত অক্সিজেন আসতেছে, খুব দ্রুত কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে। বাট এই মানুষটার যা যে ফ্লুইড চলে আসছে, তার বলেন খুব দ্রুত অক্সিজেন যাওয়া কষ্ট করে যাবে আর কষ্ট করে আসবে, যার কারণে তার একটা ফিচার্স হিসেবে কি থাকবে আপনার ব্রেথলেসনেস থাকবে। গত ক্লাস থেকে হুবহু কপি মারতেছি এই জিনিসটা। তাহলে একটা ফিচার্স হিসেবে মাইট্রাল স্টেনোসিস পেশেন্টের কি থাকবে আপনার ব্রেথলেসনেস থাকবে, দেখেন না কষ্ট করতেছে, সাথে একটা রিফ্লেক্স থাকবে, ওটাকে বলে কি কাফিং বা কফ। ওকে, এই পালমোনারি ইডিমা বাই ফ্লুইড জমার কারণে এখানে একটা কি হয় সারাউন্ডিং এনভায়রনমেন্টে একটা কি হয় আপনার ইরিটেট টাইপ ফিলিং হয়, যার কারণে তার একটা রিফ্লেক্স হয় কি কফ। সামটাইমস ব্লাডের প্রেশার এত বাড়ে যে ব্লাড ক্যাপিলারিস থেকে শুধু যে ফ্লুইড আসে তা না, কে চলে আসে আপনার ব্লাড চলে আসে। তাহলে আলটিমেটলি আগে ছিল পানি, এখন চলে আসছে কে ব্লাড। ওকে, আপনি রেগুলার কিন্তু কফিং করতেছেন, তো ওকে আমরা কিন্তু রেগুলার আপনি কি করতেছি কাফিং করতেছি। তো এই পেশেন্টের যেহেতু প্রেশার এত বাড়ছে যে ব্লাড ভেসেলস থেকে ব্লাড কোথায় চলে আসছে আপনার অ্যালভিওলাসে। জি জি, ব্রেথলেসনেস কফিং এই দুটো পয়েন্ট বুঝছে না সবাই? জি জি, এইটুক তো বুঝছেন যে এইখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ যত র্যাপিডলি হচ্ছে এখানে তত র্যাপিডলি হচ্ছে না, এইটুক তো বুঝছেন। তো র্যাপিডলি না হলে একটা ফিচার্স কি হবে আপনার ব্রেথলেসনেস হবে, শেষ। 2 নং ফিচার্স, এখানে ফ্লুইড আছে আপনার, এখানে আপনার কি আছে এই যে ফ্লুইডটা ইন্টারস্টিশিয়ামে আছে, ফ্লুইডটা অ্যালভিওলাসে আছে, যেটা এখানে একটা ইরিটেট কন্ডিশন বা ইরিটেটিং টাইপ সিচুয়েশন ক্রিয়েট করে একটা রিফ্লেক্স নিয়ে আসে, রিফ্লেক্সটার নাম কি কাফিং বা কফ জাতীয় একটা রিফ্লেক্স আসে। ওকে, 3rd নং পয়েন্ট, ক্যাপিলারিসে যখন প্রচুর পরিমাণ প্রেসার বাড়বে, আলটিমেটলি ক্যাপিলারিস থেকে আগে গেছে ফ্লুইড, এখন যাবে কে ব্লাড। তাহলে অ্যালভিওলাসে কে চলে আসলো ব্লাড, কফিং করে আপনি বাইরে বের করে দিবেন, তাহলে এই কন্ডিশনকে আমরা কি লিখবো
হিমোপ্টাইসিস। তাহলে হার্ট ফেলিওরে এই তিনটা ফিচার্স ছিল, মাইট্রাল স্টেনোসিসে এই তিনটা ফিচার্স ছিল। এই তিনটা কমন, ফর্মুলা একই। একটা হচ্ছে ব্রেথলেসনেস ডিউ টু এক্সচেঞ্জের প্রবলেম, কফিং ডিউ টু ইরিটেশন, হিমোপ্টাইসিস ডিউ টু ব্লাড অ্যাভেলেবল চলে আসে। শেষ, তিনটা ফিচার্স গেল। চতুর্থ নং ফিচার্স আসে, তাহলে তিনটা গেল। এবার আসি, দেখেন এই পেশেন্টটার আপনার লাংসে প্রেসার করতেছে, এটা আমরা বুঝতেছি। লাংসের সাথে অ্যাড আছে কি পালমোনারি আর্টারি। কোথায় অ্যাড আছে আপনার? রাইট ভেন্ট্রিকল। তাহলে এখান থেকে যেহেতু ব্যাক ফ্লো হচ্ছে, তাহলে এখান থেকে সে আগের মতো ব্লাড নিতে পারবে না। আগের মতো যেহেতু পালমোনারি আর্টারি ব্লাড নিয়ে লাংসে যেতে পারবে না, সো এই পালমোনারি আর্টারির উপর একটা কি হবে? প্রেসার আসবে, যেটাকে আমরা কি বলি? পালমোনারি হাইপার টেনশন। তাহলে এই পেশেন্টের আলটিমেটলি আস্তে আস্তে কি দেখা যাবে? পালমোনারি হাইপার টেনশন। ওকে, পালমোনারি হাইপার টেনশন দেখা যাবে। ওকে, এই পালমোনারি হাইপার টেনশনের কারণে এই পেশেন্টের একটা ফিচার্স আসবে কি? চেস্ট পেইন। চেস্ট পেইন ডিউ টু ডেভিডসন লেখা আছে, ডিউ টু পালমোনারি হাইপার টেনশন। ওকে, আর এই পেশেন্টের কিন্তু প্যানকার্ডাইটিস ছিল। প্যানকার্ডাইটিস মানে পেরিকার্ডাইটিস, তারপর এপি মায়ো এন্ডো সব কার্ডাইটিস চলে আসছে। সো এই পেশেন্টের পেরিকার্ডাইটিস থাকাটা স্বাভাবিক। পেরিকার্ডাইটিসের কারণেও কিন্তু চেস্ট পেনটা হতে পারে। সো চেস্ট পেনের দুটা কারণ লিখে, একটা পালমোনারি হাইপারটেনশন, আরেকটা লিখে কি? পেরিকার্ডাইটিস। ওকে, জি ব্যাক ফ্লো হয়ে লাংসে ব্লাড সব জমে যাচ্ছে। লাংসের কাজ ছিল রেগুলার ব্লাডটা এখানে পাঠানো, সে তো ব্লাড পাঠাতেই পারতেছে না, উল্টা পালমোনারি ভেনে সব ব্লাড নিয়ে বসে আছে। সে যদি বসে থাকে, তার জায়গাটাতে যে যাইতো, এখান থেকে যে ব্লাড নিয়ে বের হতো কে? পালমোনারি আর্টারি। সে যেতে পারতেছে না। সে যেতে না পারলে এই ভেসেলসের উপর আপনি কি পড়তেছে? একটা প্রেসার পড়তেছে। তাকে এদিক থেকে পাম্প করে, এদিক থেকে নিতে চায় না। এদিক থেকে রাইট ভেন্ট্রিকল চাই ব্লাড পাঠিয়ে দিতে, লাংস চাই ব্লাড না নিতে। সে পরে যায়। আমার কেন ডাকতেছে? তোমরা পাচ্ছ না? এইটাই আনসার, ওটাই টাইপ করতে বলো, আর কিছু নাই, জানি না। ওকে, এই চাই ব্লাড পাঠাতে, এই চাই ব্লাড না নিতে। আলটিমেটলি ভেসেলস তো আপনার মানে দুমুখী সিচুয়েশনে পড়ে সে কি হয়? নিজে ফুলে যায় রাগে। তাহলে সে কি হয়েছে? আপনার পালমোনারি হাইপারটেনশন অ্যাপিয়ার করে, মানে এখানে খুব বেশি প্রেসার। ওকে, তাহলে এই প্রেসারটার কারণে আলটিমেটলি একটা ফিচার আসতে পারে কি? চেস্ট পেইন, যেটা আপনার পেরিকার্ডাইটিসের কারণেও কিন্তু হতে পারে। ওকে, যাই হোক, তাহলে মোটামুটি 4টা ফিচার্স আমরা বুঝলাম। এবার দেখেন এই রাইট ভেন্ট্রিকল, সে এখন অনেক কষ্ট করে ব্লাড পাঠানোর চেষ্টা করতেছিল, বাট লাংস যেহেতু নিচ্ছে না, আলটিমেটলি সেও আপনার কষ্ট মানে বেশি কন্ট্রাক্ট করবে, সেও বেশি পাম্প করবে। আলটিমেটলি সেও ফলে কি হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাবে। ওকে, তাহলে আপনার সে যেহেতু ব্লাড পাঠাতে পারবে না, বাট সে চেষ্টা করবে। তার চেষ্টার জন্য একটা মাসেল যখন বেশি চেষ্টা করবে, তার মধ্যে কি হবে? আপনার হাইপারট্রফি হবে। এক্সারসাইজের সময় যে মাসেলটাকে আমরা বেশি কাজ করে সেটাই ফুলে। তাহলে এই যেহেতু বেশি কাজ করতেছে, সে আলটিমেটলি কি হয়ে যাবে? আপনার হাইপারট্রফি কি হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাবে। ওকে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলো, আলটিমেটলি রাইট এট্রিয়ামের উপর গিয়ে প্রেসারটা পড়লো। রাইট এট্রিয়াম কি করতে পারবে না? আপনার ব্লাড ঠিকঠাক দিতে পারবে না। তো রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলে দিতে পারতেছে না, রাইট ভেন্ট্রিকল পালমোনারি আর্টারিতে দিতে পারতেছে না, পালমোনারি আর্টারি লাংসে দিতে পারতেছে না। তাহলে রাইট সাইডের একটা ফেলিওর টাইপ সিচুয়েশন ক্রিয়েট হলো, এটাকে আমরা বলি কি? রাইট হার্ট ফেলিওর। তাহলে রাইট হার্ট ফেলিওরের একটা ইম্পর্টেন্ট কজ কি? মাইট্রাল স্টেনোসিস। আবার আরেকটা কোয়েশ্চেন, লেফট হার্ট ফেলিওর থেকে কিভাবে রাইট হার্ট ফেলিওর হয়? সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার একটাই। যদি আপনাকে কোয়েশ্চেন করে মাইট্রাল স্টেনোসিস কিভাবে রাইট হার্ট ফেলিওর করে, তখন আপনার অ্যান্সারটা এরকম হবে, মাইট্রাল স্টেনোসিসের কারণে লেফট এট্রিয়াম ঠিকঠাক ব্লাড দিতে পারে না, ব্লাডটা ব্যাক ফ্লো হয়ে পালমোনারি ভেনের উপর প্রেসার করে, যেটা আলটিমেটলি গিয়ে আপনার লাংসে গিয়ে কি করে? পালমোনারি ইডিমা, পালমোনারি কনজেশন করে, যেটা লেটারলি আপনার পালমোনারি আর্টারিতে গিয়ে পালমোনারি হাইপারটেনশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অ্যাজ
অ্যান্সার রেজাল্ট রাইট এট্রিয়ামে ঠিকঠাক ব্লাড রাইট ভেন্ট্রিকলে পাঠাতে পারবে না, সো আলটিমেটলি রাইট সাইড থেকে ব্লাড লাংসে যাবে না। এটা হচ্ছে রাইট সাইডের ব্যর্থতা। লেফট সাইড পাঠানোর দায়িত্ব হচ্ছে দেহে বডিতে, রাইট সাইডের দায়িত্ব হচ্ছে লাংসে। সে যেহেতু লাংসে পাঠাতে পারবে না, এটা তার ব্যর্থতা, সুতরাং এটা তার ফেলিওর, রাইট হার্ট ফেলিওর। ওকে, সো পরীক্ষায় যদি এরকম একটা ভাবিত কোয়েশ্চেন যদি বাই চান্স করে যে মাইট্রাল স্টেনোসিস থেকে কিভাবে রাইট হার্ট ফেলিওর হয়, অ্যান্সারটা এটা। সো এই অ্যান্সারের মধ্যেই আমরা অনেকগুলো ফিচার্স নিয়ে আসছি। কয়টা? 4টা ফিচার্স আমি বললাম চেস্ট পেইন। ওকে, এবার দেখি রাইট যে কোনটা আবার একটু বলার জন্য বলছি। আচ্ছা, আমি এক কাজ করে আরেকবার লিখে দিই, তাহলে একবার লিখাতে আপনারা সবাই দেখবেন, বারবার না বলে এটাই বেটার হয়। দেখেন, মাইট্রাল স্টেনোসিস হলো লেফট এট্রিয়াম থেকে ব্লাড ব্যাকফ্লো হলো, গিয়ে কি করলো আপনার পালমোনারি ইডিমা করলো, পালমোনারি কনজেশন করলো, যেটা পরবর্তীতে আপনার কি করে পালমোনারি হাইপারটেনশন, দেন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, দেন রাইট atrium fails to send blood to right ventricle, and also right ventricle fails to send blood to lung. যেহেতু ফেল হয়, এটা হচ্ছে রাইট হার্ট ফেলিয়ার। ওকে, আবার যদি কোয়েশ্চেন করে লেফট হার্ট ফেলিওর থেকে কিভাবে রাইট হার্ট ফেলিওর হয়, তখন অ্যান্সারটা কি দেব? যেহেতু লেফট হার্ট ফেলিওর হলো, দ্যাট মিনস লেফট ভেন্ট্রিকল ফেলিওর। লেফট ভেন্ট্রিকলের ব্লাড কোথায় পাঠাতো? আপনার বডিতে। সে যেহেতু আপনার বডিতে ঠিকঠাক ব্লাড পাঠাতে পারছে না, তাহলে তার এখানে কি আপনার লেফট এট্রিয়াম থেকে সব ব্লাড গিয়ে কোথায় জমতেছে? আপনার লেফট ভেন্ট্রিকল। তো লেফট এট্রিয়াম থেকে সব ব্লাড গিয়ে লেফট ভেন্ট্রিকলে জমছে। লেফট ভেন্ট্রিকল আপনার কোথায় পাঠাতে পারতেছে না? বডিতে পাঠাতে পারতেছে না। এক সময় গিয়ে লেফট এট্রিয়াম থেকে ব্লাড যেহেতু লেফট ভেন্ট্রিকলে আস্তে 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 লেফট ভেন্ট্রিকল আর কত ধারণ করবে, তোমরা অনেক ধারণ করার পর সে এক সময় গিয়ে লেফট এট্রিয়ামকে বলবে যে তুমি আর ব্লাড পাঠাইও না। তখন লেফট এট্রিয়াম কি করবে? আবার ব্লাড ব্যাকফ্লো করবে, ব্যাকফ্লো করে আগের সূত্রে নিয়ে আসে। সো একই অ্যান্সার, জাস্ট মাইট্রাল স্টেনোসিস ওয়ার্ডটা একটু স্কিপ করছি আমরা। তাহলে দুটো কোয়েশ্চেন, একটা হচ্ছে লেফট হার্ট ফেলিওর থেকে কিভাবে রাইট হার্ট ফেলিওর হয়, আর একটা কোয়েশ্চেন হচ্ছে মাইট্রাল স্টেনোসিস থেকে কিভাবে রাইট হার্ট ফেলিওর হয়। ওকে, আমরা কইছিলাম আমরা 4টা সিমটমস লিখছি। একটা হচ্ছে ব্রেথলেসনেস, একটা হচ্ছে কফ, ওকে, আরটা হচ্ছে হিমোপ্টাইসিস, 4 লিখছিলাম কি চেস্ট পেইন। আমি ফিচার্স লিখতে থাকি। ওকে, 5 একটু দেখেন, রাইট লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট যখন হয়, সাথে পালমোনারি ভেইনেরও কি হয়? একটা এনলার্জমেন্ট হয়। ওকে, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, এটা তো বুঝছেন কিভাবে হয়েছে। পালমোনারি ভেইনেরও একটা কি হয়? সিম্পল এনলার্জমেন্ট হয়। এই দুই এনলার্জমেন্টের কারণে আপনার কি হয়? হার্টে আপনার এসএ নোট থেকে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে একটা সিকোয়েন্সুয়ালি বিট এভাবে আসতো না? এই দুটার এইরকম এনলার্জমেন্টের কারণে কি হয়? আপনার হার্টে অ্যাট্রিয়ামে রি এন্ট্রি হয়। আপনার রি এন্ট্রি হয়। কিরকম রি এন্ট্রি? দেখেন, এটা যদি একটা হার্ট হয়, নর্মালি এসএ থেকে অ্যাবিতে আসতেছে অ্যাবি, দেন এভাবে করে সিকোয়েন্সুয়ালি জিনিসটা হয়। বাট এখানে কি হচ্ছে? আপনার রি এন্ট্রি মানে আসার কথা একটা, এটা এনলার্জমেন্ট কারণে এখানে চলে আসতেছে 2টা। ওকে, এটা এনলার্জমেন্টের কারণে এখানে চলে আসছে 3টা। আর পালমোনারি ভেইন এনলার্জমেন্টের কারণে কি হয়? সে আপনার কন্ডাকশন পাওয়ার চলে আসে, কন্ডাক্টিভ টিস্যুর মতো কাজ করে, সে নিজেই আপনার কি তৈরি করে? আপনার এরকম সিগন্যাল তৈরি করতে পারে। তা আলটিমেটলি একটা সিগন্যালের গরমিল চলে আসে, এটাকে আমরা বলি কি অ্যারিথমিয়া। পরীক্ষায় একটা কোয়েশ্চেন ভাইভাতে জিজ্ঞেস করে অ্যারিথমিয়ার একটা কজ বলো, তখন আমরা একটা কজ বলবো কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যারিথমিয়ার একটা কজ কি বলবো? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা কজ হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। দেখেন,
তাহলে অ্যারিথমিয়ার একটা কজ হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা কজ হচ্ছে কি মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস কি হয়, এটা জি মাইট্রাল স্টেনোসিসে কি হয় আপনার এই লেফট এট্রিয়ামটা বড় হয়, প্লাস পালমোনারি ভেইনে একটা প্রবলেম হয়। লিখি যে পালমোনারি ভেইন ডিজিজ লিখি, তাহলে আর সুন্দর হয় কথাটা, এনলার্জমেন্ট না লিখে। তাহলে মাইট্রাল স্টেনোসিসে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়, এটা আমরা বুঝি। পালমোনারি ভেইন ডিজিজ হয়, এটা আমরা বুঝি। এই পালমোনারি ভেইন ডিজিজের কারণে কি হয় আপনার একটোপিক বিট তৈরি হয়। কি বললাম, পালমোনারি ভেইন ডিজিজের কারণে কি তৈরি হয়, একটোপিক বিট, যেখান থেকে তৈরি হওয়ার কথা না ওইখান থেকে বিট তৈরি হচ্ছে। প্লাস লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের কারণে কি হচ্ছে আপনার রি এন্ট্রি অফ অ্যাকশন পোটেনশিয়াল বা রি এন্ট্রি অফ সার্কিট। ওকে, আসার কথা ঢুকছে একটা, এন্ট্রি ঢুকে গেল ডাবল, রি এন্ট্রি বারবার ঢুকতেছে, অথবা ঢুকে এখানে সেটা না রিপোলারাইজেশন স্টেজে না গিয়ে সেটা এখানে কি করতেছে আপনার সার্কেল ওয়াইজ ঘুরতেছে। ওকে, তাহলে এখানে দুটো কথা বললাম, একটু আমি এগুলো ডেভিডসন থেকে বের করে লিখছি, খুব সংক্ষেপে বলি। জি আচ্ছা, লেফট রি এন্ট্রি তো মানে সিগন্যাল, এখানে তো আপনার লাংসের সাথে এখানে কি কানেক্ট করবো না। লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়েছে লাংসের সমস্যার কারণে, পালমোনারি ভেইন ডিজিজ হয়েছে লাংসের সমস্যার কারণে। এই দুটো সমস্যা লাংসের কারণে হয়েছে, বাট এই দুইটার কারণে এই দুইজন হয়েছে। মানে কি আপনার পালমোনারি ভেইন ডিজিজের কারণে একটোপিক বিট তৈরি হচ্ছে, বিট তৈরি হওয়ার কথা এক জায়গা থেকে, তো এখান থেকে যদি সাডেন বিট তৈরি হয়, এখানে আসার কথা ধরেন দুইটা, এখন এই একটার জন্য চলে আসতেছে কয়টা, তিনটা, তখন কি হবে আপনার রিদম চলে আসবে। একটা নির্দিষ্ট ফ্লোতে যেটা চলতো এখন ওই ফ্লোতে থাকবে না, একটা রিদম চলে যাবে, যেটাকে আমরা কি বলতেছি অ্যারিথমিয়া, আইদার টেকি অর ব্রাডি, এভাবে জিনিসটা চলতে থাকে। রি এন্ট্রির কারণ বলবেন লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, একটোপিক বিটের কারণ বলবেন পালমোনারি ভেইন ডিজিজ। এই দুইটার কারণে এই দুটো সমস্যা হয়, আর এই দুইটার কারণে আপনার কি হয় অ্যারিথমিয়া হয়। আর এইরকম কন্ডিশনটাকে কি বলে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো পরীক্ষায় যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা একসাথে আরেকটা টপিকে চলে যাচ্ছি, পরীক্ষায় যদি আমাদের জিজ্ঞেস করে হোয়াট ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, দেন আমরা বলতে পারি যে কি এটা ওয়ান টাইপ অফ অ্যারিথমিয়া হুইচ ইজ কজড বাই সাম ডিজিজ লাইক মাইট্রাল স্টেনোসিস। ওকে, ইন দেয়ার কি হয় লেফট এট্রিয়াল, আচ্ছা আমি কি করতে পারি, আচ্ছা আমি আরেকবার চেষ্টা করি না বোঝানোর। হ্যাঁ, লেফট এট্রিয়াম বড় হচ্ছে, এটা বুঝছেন। পালমোনারি ভেইনের উপর প্রেসার আসতেছে, এটাও বুঝছেন। এগুলো গত পেজের পর এই পেজের পড়া। লেফট এট্রিয়াম বড় হয়েছে, এটা বুঝছেন। পালমোনারি ভেইনে ব্লাড ঠিকঠাক আসতে পারতেছে না, সুতরাং পালমোনারি ভেইনে একটা প্রবলেম হচ্ছে, এই দুটো জিনিস বুঝছেন। তাহলে পালমোনারি ভেইনের ডিজিজ হলো, লেফট এট্রিয়াম বড় হলো। লেফট এট্রিয়াম বড় হওয়ার কারণে তার কাছে সার্কিট ঢুকতো ধরেন একটা, অ্যাসিনোড থেকে সিগন্যাল ঢুকতো একটা, একটা না ঢুকে যাচ্ছে কয়টা, 4-5টা। ওকে, এটাকে আমরা কি বলি রি এন্ট্রি। ওকে, তাহলে যদি রি এন্ট্রি হয়, তাহলে লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের কারণ হচ্ছে কি রি এন্ট্রি অফ বিট। পালমোনারি ভেইন ডিজিজের কারণে কি হচ্ছে, পালমোনারি ভেইনটা অ্যাক্টস লাইক কন্ডাক্টিভ টিস্যু। কন্ডাক্টিভ টিস্যুর মধ্যে কখনো পালমোনারি ভেইনের নাম নাই, বাট সে এখানে কন্ডাক্টিভ টিস্যুর মতো কাজ করে কি তৈরি করতেছে, একটোপিক বিট, সে নিজে বিট তৈরি করতেছে। তাহলে এই দুটো রেজাল্ট আলটিমেটলি কি হচ্ছে আপনার অ্যারিথমিয়া হচ্ছে আর পালপিটেশন হচ্ছে, যেটাকে একসাথে আমরা কি বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, শেষ। তাহলে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা কজ কি বলতেছি মাইট্রাল স্টেনোসিস। কি হচ্ছে একটু সিম্পলি যতটুক জানা দরকার বা যতটুক আমি বুঝছি ততটুকু আপনাদেরকে আমি বললাম। ওকে, তাহলে 5 নং ফিচার্স কি বলতেছি পালপিটেশন। পালপিটেশন আর অ্যারিথমিয়া একই কথা। পালপিটেশনটা কেন হচ্ছে ডিউ টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। শেষ, 5টা ফিচার্স শেষ আমাদের। ওকে, এবার দেখেন লেফট এট্রিয়ামে ব্লাডটা লেফট এট্রিয়াম থেকে আপনার লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা বের হয়ে কোথায় আসতেছে আপনার লেফট ভেন্ট্রিকলে। রাইট, এই মাইট্রাল স্টেনোসিসের কারণে ব্লাডটা কি হচ্ছে আপনার এখানে অ্যাকিউমুলেট হচ্ছে না, এখানে ব্লাডটা কি হচ্ছে আপনার অ্যাকিউমুলেট হচ্ছে, জমে যাচ্ছে। তো
এরকম ব্লাডটা আগের মতো ফ্লো বা আগের মতো ফ্রিলি যখন আসতে পারতেছে না, এখানে ব্লাডটার অ্যাকুমুলেশনের কারণে আলটিমেটলি কোনো এক সময় গিয়ে ব্লাড কি হয় আপনার জমাট বেঁধে স্ট্যাসিস হয়ে যায়। ব্লাড কি হয়ে যায় আপনার ঘনত্বটা বাড়িয়ে স্টেসিসে কনভার্ট হয়ে যায়। এই স্টেসিসটা আলটিমেটলি আমরা কিসে কনভার্ট হয়? এম্বোলিজমে কনভার্ট হয়। সুতরাং মাইট্রাল স্টেনোসিসের একটা ফিচার্স আমরা দেখলাম, 6 নং ফিচার্স কি? থ্রম্বো এম্বোলিজম। কেমনে হচ্ছে? ডিউ টু স্টেসিস অফ ব্লাড। কেন ব্লাড স্টেসিস হচ্ছে? ডিউ টু অ্যাকিউমুলেশন of blood into left atrium। ওকে, তাহলে এই হচ্ছে থ্রম্বো এম্বোলিজম। আর থ্রম্বো এম্বোলিজম হলে কি হবে? এটা এদিকে আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আমি সাইন এন্ড সিমটমস বলতেছি না, সব কমপ্লিকেশন এখানে চলে আসবে। সো কমপ্লিকেশন আমরা আর বুঝবো না। সো একসাথে আমি এখানে দুটা পরে একসাথে বুঝিয়ে ফেলতেছি। থ্রম্বো এম্বোলিজম, জি বলতেছি, আপনার হার্টের এই জায়গায় ব্লাডটা ফ্রিলি আগে এখান থেকে এখানে আসতো, এখান থেকে এখানে যেত। এখন এখান থেকে এখানে যাওয়ার পথে একটা আপনার বাধা বা অবস্টেকল চলে আসছে, যার কারণে এখানে ব্লাডটা এখন কি হচ্ছে, আগে যেভাবে জমতো, আগে তো জমতো না, আগে সব আসতো যেত, বাট এখানে একটা ইন দ্য মিন টাইম এই বাধাটার কারণে এখানে ব্লাডটা কি হচ্ছে আপনার কোন একটা সময় গিয়ে একটু জমে থাকে। এই জমে থাকাটার কারণে কি ফর্মেশন হচ্ছে আপনার? স্টেসিস। এই স্টেসিসের কারণে পরে এটা ক্লট ফর্মেশন হয়ে কি তৈরি করে আপনার থ্রম্বো এম্বোলিজম। এই অ্যাম্বোলাসটা বা এই থ্রম্বাসটা আলটিমেটলি আপনার এই বডিতে যাবে না, বডির একটা পার্ট কি ব্রেন। ওকে, ব্রেনে কি হতে পারে আপনার স্ট্রোক করতে পারে, কোন একটা আপনার আর্টারি বা যে কোনো একটা লোকাল আর্টারিতে কি করতে পারে আপনার ইসকেমিয়া করতে পারে। তাহলে থ্রম্বো এম্বোলিজমের দুটো ফিচার্স, একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ইসকেমিয়া। এই দুটো হচ্ছে প্রত্যেকে থ্রম্বো এম্বোলিজমের কারণে। থ্রম্বো এম্বোলিজম কার কারণে হচ্ছে? স্টেসিসের কারণে। স্টেসিস কেন হচ্ছে? অ্যাকুমুলেশন কারণে। আর অ্যাকুমুলেশন কেন হচ্ছে? ডিউ টু মাইট্রাল স্টেনোসিস। ওকে, তাহলে আমরা একটা কমপ্লিকেশন বলেন, একটা সাইন এন্ড সিমটমস বলেন থ্রম্বো এম্বোলিজম বলে দিতে পারি। 6টা গেল। ওকে, আর আমরা মোটামুটি এনাফ পরিমাণ কমপ্লিকেশন লিখলাম, এনাফ পরিমাণ সাইন এন্ড সিমটমস লিখলাম। আর একটা সাইন এন্ড সিমটমস বলি, এই জায়গায় ব্লাডটা বের হচ্ছে না, এটাকে আমরা বলি কি কার্ডিয়াক আউটপুট। এটুক তো বুঝেন যে মাইট্রাল স্টেনোসিসে কার্ডিয়াক আউটপুট কমে, এটা তো আমরা বুঝি। মাইট্রাল স্টেনোসিসে কার্ডিয়াক আউটপুট কমতেছে। কার্ডিয়াক আউটপুট কমলে আপনার শরীরের দুটা ফিচার্স চলে আসে, একটা হচ্ছে ফ্যাটিকনেস, একটা হচ্ছে উইকনেস। গত ক্লাসে বলছি উইকনেস আর ফ্যাটিকনেস ডিউ টু ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কেন কমতেছে? মাইট্রাল স্টেনোসিসের কারণে। তাহলে এটা ফিচার্স কত, এটা সাইন এন্ড সিমটমসে কত নাম্বার লিখি? 7 নম্বরে লিখি। ওকে, তাহলে 7টা সাইন এন্ড সিমটমস আমরা খুব সুন্দর করে মাশাআল্লাহ যতটুকু পারি বুঝে পড়লাম। এখন আমরা কমপ্লিকেশনে যখন একটু পর যাব, খুব দ্রুত আমরা কি করতে পারবো? এই পয়েন্টগুলো আপনার বসাতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে কি সাইন এন্ড সিমটমস। এবার আসি আপনার কেমনে জিনিসটা নির্ণয় করবো যে তার মাইট্রাল স্টেনোসিস। ওকে, তাহলে আচ্ছা এক কাজ করি, আমরা কমপ্লিকেশন গুলো একসাথে লিখে ফেলি, তাহলে সুবিধা হয়। একই তো, তাহলে কমপ্লিকেশন আমরা কি লিখবো? দেখেন ওখানে সাইন এন্ড সিমটমসে কখন আমরা পালমোনারি ইডিমা লিখি, আপনার সাইন এন্ড সিমটমসে সরাসরি পালমোনারি ইডিমা লিখবেন না, লিখবেন হচ্ছে ব্রেথলেসনেস, কফ, হিমোপটাইসিস। এখানে আমরা লিখবো সরাসরি কি পালমোনারি ইডিমা কমপ্লিকেশনে। ওকে, 2 নং কমপ্লিকেশন লিখতে পারি থ্রম্বো এম্বোলিজম। 3 নং কমপ্লিকেশন লিখতে পারি ওইগুলো লিখতে, আর এটার কারণে আপনার স্ট্রোক আর কি ইসকেমিয়া। ওকে, তাহলে কয়টা কমপ্লিকেশন হলো? 2টা কমপ্লিকেশন হলো। আর কি কমপ্লিকেশন লিখতে পারে? ওই সাইন এন্ড সিমটমস থেকেই লিখবো, আপনার এক্সট্রা লেখার আমাদের দরকার নেই। ওকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রাইট হার্ট ফেলিওর। ওকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর লিখতে পারি আমরা চেস্ট পেইন, এটাও কমপ্লিকেশন লেখা যায়, নো প্রবলেম। ওকে, একটা কমপ্লিকেশন ওই তখন বলি না, এখন বলতেছি। দেখেন
এই লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হচ্ছে না, পাশ দিয়ে কে নামতেছে আপনার ইসোফেগাস। ওকে, পাশ দিয়ে কে নামে ইসোফেগাস। সে বড় হওয়ার কারণে ইসোফেগাসে কি একটা কি করতেছে আপনার প্রেশার দিচ্ছে, যার কারণে একটা কমপ্লিকেশন হিসেবে কি পেতে পারি আমরা ডিসফেজিয়া। ওকে, ডিসফেজিয়া। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিকেশন। ওকে, ওটা জি ভাই বলো। হ্যাঁ, ইসোফেগাসে চাপ পরে ডিসফেজিয়া হচ্ছে। হ্যাঁ, এই পয়েন্টটা হ্যাঁ ভাই, শুধু ডেভিডসন থেকে তো সবকিছু বের করে না, কিছু অন্য জায়গা থেকে বের করছে। আপাতত রেফারেন্সটা মাথায় আসতেছে না ডিসফেজিয়ারটা, বাট লিখতে পারবেন, সমস্যা নেই। ওকে, জি আপু একজন কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন একটা। হ্যাঁ অবশ্যই লেখা যাবে, হিমোপ্টাইসিস লিখতে পারেন, হিমোপ্টাইসিস লিখতে পারেন। আমি আসলে পালমোনারি ইডেমার মধ্যে আপনার ব্রেথলেসনেস, কফ, অর্থোপনিয়া সব নিয়ে আসছি। জাস্ট হিমোপ্টাইসিসটা পালমোনারি ইডেমার মধ্যে আসে না, সেটা আমরা সাথে কমপ্লিকেশনে লিখতে পারি। ওকে, তাহলে মোটামুটি হচ্ছে কমপ্লিকেশন। এবার হচ্ছে আমরা ইনভেস্টিগেশনের দিকে। হ্যাঁ মাসা আরেকটা আসতেছে, পালমোনারি হাইপারটেনশন অবশ্যই লিখতে পারি। আর রাইট হার্ট ফেলিয়ার আর পালমোনারি হাইপারটেনশন একটা আরেকটার সাথে কানেক্টেড, তো সে একটা লিখে আরেকটা স্কিপ করতে চাচ্ছিলাম আগে। আচ্ছা যাই হোক, তাহলে এই হচ্ছে কমপ্লিকেশন। এখন হচ্ছে আমরা এক্সামিনেশনের দিকে চলে যাচ্ছি। ওকে, জেনারেল এক্সামিনেশন আমরা কোথায় তাকাবো, তার ফেসের দিকে তাকাবো। একটু দেখেন, তার ফেসের দিকে তাকালে আপনার একটু ব্লুইশ রোজি চিক পাবো। ওকে, রোজি ব্লুইশ চিকটা অ্যাপিয়ার করবে এইভাবে। তাহলে তার চিকিরটা অ্যাপিয়ারেন্সটা কীরকম হবে, অনেকটা ব্লুইশ এবং রোজি। এটাকে আমরা বলি কি ম্যালার ফ্ল্যাশ অথবা মাইটাল ফেসিস। এটা কেন হয় একটু দেখেন, রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা মাইটাল স্টেনোসিসে কোনো একটা পর্যায়ে রাইট ভেন্ট্রিকুলে যেতে পারে না। আর রাইট এট্রিয়ামে ব্লাড আসে থেকে আপনার সুপিরিয়র ভেনা কাভা হয়ে ব্রেইন থেকে ব্লাড আসে। যদি রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলে পাঠাতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের ব্রেইনটা কী করতে পারবে না, সুপিরিয়র ভেনা কাভা হয়ে রাইট এট্রিয়ামে ঠিকঠাক ব্লাড পাঠাতে পারবে না। তো ব্লাডের কিছু অংশটা অ্যাকিউমুলেটেড হয়ে কী করে আপনার ব্লুইশ, মানে ব্লুইশ যেহেতু কার্বন ডাইঅক্সাইড বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্স হয়ে কিছুটা কী হয় আপনার ব্লুইশ রোজি চিক থাকে। ওকে, যেটাকে আমরা ম্যালার ফ্ল্যাশ অথবা মাইটাল ফেসিস বলছি। তাহলে জেনারেল এক্সামিনেশন আমরা ফেসে এই পয়েন্টটা পাবো। এবার পর আসে পালস। আমরা একটু আগে বললাম যে কি, যে পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তার ক্ষেত্রে আপনার দুটো কাজ হয়, একটা হচ্ছে রি এন্ট্রি হয় আর একটা হচ্ছে অ্যাক্টোপিক বিট ক্রিয়েট হয়। এই দুটো কারণে কি হতে পারে, এই পেশেন্টটার যদি মাইটাল স্টেনোসিস পেশেন্টটার যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আমরা পালসটা কী পাবো, ইরেগুলার পাবো। আর যদি কি হয় আপনার পেশেন্টটা নর্মাল আসে, দ্যাট মিনস কমপ্লিকেশনের দিকে যায়নি, সেই ক্ষেত্রে পালসটা আমরা কী পেতে পারি, আপনার রেগুলার পেতে পারি। ওকে, তাহলে আমরা একটা হচ্ছে ফেস বললাম, একটা হচ্ছে কি পালস বললাম। এই হচ্ছে দুটো হচ্ছে কি পার্ট অফ জেনারেল এক্সামিনেশন। এবার আসি সিবিএস এক্সামিনেশন। কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনে কী দেখবো আমরা, শুরুতে আসি ইন্সপেকশন। আমরা ইন্সপেকশন মেনলি কোন এরিয়াটাকে করবো, দ্য এরিয়া অফ স্কিন হোয়ার লোকেটেড দ্য হার্ট, দ্যাট মিনস প্রিকোর্ডিয়ামটা বা প্রিকোর্ডিয়ামের দিকে তাকাবো। ওকে, তাকানোর পর আমরা কী দেখতেছি, ভিজিবল কার্ডিয়াক ইম্পালস পাচ্ছি কোন এরিয়াতে, মাইট্রাল এরিয়াতে। এটা কেন হচ্ছে, বিকজ দেখেন আপনার মাইটাল স্টেনোসিসে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট। আলটিমেটলি হার্টের সবগুলো পোর্শন যখন একটা এনলার্জ হয়, অ্যাপেক্স বিটটা কিছুটা কি আপনার প্রমিনেন্ট হয়ে আসে। আলটিমেটলি অ্যাপেক্স বিট প্রমিনেন্ট হওয়ার কারণে আমরা কী হচ্ছে, অ্যাপেক্স বিট প্রমিনেন্ট হওয়ার কারণে কী হচ্ছে, ধরেন এটা আগের জায়গায় থাকলে এখন কিছুটা ধরেন এই টাইপ হচ্ছে, তাহলে একটু কাছে বা একটু সামনের দিকে এগিয়ে আসতেছে, যার কারণে আমরা কি হয় মাইট্রাল এরিয়াতে কী হবে আপনার অ্যাপেক্স বিটটা কী পাবো, আমরা ভিজিবল পাবো, চোখে দেখবো, নর্মালি চোখে দেখবো না। তবে চোখে দেখা যায় একটা পার্সনের ক্ষেত্রে সে হচ্ছে কি 3, যারা খুব বেশি 3 তাদের ক্ষেত্রে চোখে আপনার কী হয় অ্যাপেক্স বিটটা দেখা যায়, ভিজিবল হয়। ওকে, তাহলে ইন্সপেকশনে অ্যাপেক্স বিটটা কী হবে, ভিজিবল হবে। ওকে, বা কার্ডিয়াক ইম্পালস আর কি। আর পালপেশনে কী করবো, এই যে ভিজিবল কার্ডিয়াক ইম্পালস দেখতেছি ওখানের উপর হাত রাখবো, হাত রাখলে কী হবে, হাতে একটা আস্তে আস্তে টোকা পড়বে, ওই টোকাটাকে আমরা বলতেছি ট্যাপিং টাইপ অফ অ্যাপেক্স বিট। কী লিখতেছে, ট্যাপিং। এই ট্যাপিং অ্যাপেক্স বিট জানার মানে বলার সাথে সাথে আপনার মাথায় আরও কী টাইপের অ্যাবনর্মাল অ্যাপেক্স বিট আছে সেটা জানতে হবে। অ্যাপেক্স বিটের টাইপ কী আছে আমি একটু বলি। অ্যাপেক্স বিটের টাইপ হিভিং হতে পারে, থাস্টিং হতে পারে, ট্যাপিং হতে পারে। হিভিং, থাস্টিং, ট্যাপিং। হিভিং কখন বলবো, আচ্ছা আমি যদি এই তিনটাকে একটু কম্পেয়ার করে একটা স্কেলে সাজাই,
হিভিং যদি এত উচ্চমানের হয় থাস্টিংটা তার চেয়ে কিছুটা কম হবে, ট্যাপিংটা আরও কিছুটা কম হবে। মানে কি হিভিং যদি আপনাকে জোরে ধাক্কা দেয় থাস্টিং একটু কম দেবে, ট্যাপিং আর একটু কম দেবে, আর নর্মাল তো একেবারেই ধাক্কা দেবে না। হিভিং কখন হয় বলবো যখন প্রেশার বাড়ে, হার্টের লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বাড়ে, এরকম কোনো কজ থাকলে হিভিং হতে পারে। লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বাড়ে এরকম একটা কজ কি অ্যাওর্টিক স্টেনোসিস, আরেকটা কজ কি হাইপারটেনশন, আরেকটা কজ কি লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বাড়ে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে এই তিনটা কজের কারণে আপনার কি হচ্ছে দেখেন অ্যাওর্টিক স্টেনোসিসে ব্লাড যেতে পারতেছে না, ব্লাড যেতে না পারলে বেশি বেশি কন্ট্রাকশন হবে, আলটিমেটলি এখানে প্রেশারটা বাড়বে। হাইপারটেনশন থাকলে একই ব্লাড ভেসেলসে কি হয় আপনার রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, এখান থেকে ব্লাড ঠিকঠাক আউট হতে পারবে না, বেশি কাজ করতে হবে, আপনার হাইপারট্রফি হবে, দ্যাট মিনস প্রেশার বাড়বে। এই প্রেশার বাড়ানোর কি হয় আমি যখন এই যে এরিয়াতে হাত রাখবো আমার হাতে জোরে জোরে টোকা দেবে, এটাকে বলছি আমরা কি হিভিং টাইপ অফ অ্যাপেক্স ফিট। আর থাস্টিং কখন বলবো যখন ভলিউম বাড়ে। তাহলে এই লেফট ভেন্ট্রিকুলার ভলিউম বাড়ে এরকম একটা কজ কি অ্যাওর্টিক রিগার্জিটেশন, মানে কি এই ব্লাডটা অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকুলার চলে আসতেছে। আরটা কি বললাম ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, মানে হচ্ছে যখন এটা ডাইলেটেড হয়ে বড়সড় হয়ে যায়, বেশি বেশি ব্লাড ডায়াস্টলের সময় এসে জমা হয়, বেশি বেশি যখন ভলিউম হয় আস্তে আস্তে আমি কি পাবো থাস্টিং টাইপ অফ অ্যাপেক্স ফিট পেতে পারি। আর মাইট্রাল স্টেনোসিসে কি পেতে পারি ট্যাপিং টাইপ অফ অ্যাপেক্স ফিট। ওকে, তাহলে এই তিনটা এক্সট্রা কথা বললাম, তবে আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড কোন অ্যাপেক্স ফিট ট্যাপিং অ্যাপেক্স ফিট। ওকে, এবার আসি থ্রিল পাবো কি পাবো না। থ্রিল পাবো, কোন ধরনের থ্রিল পাবো ডায়াস্টলিক থ্রিল পাবো। সাথে সাথে আপনার মাথায় আসতে হবে হোয়াট ইজ থ্রিল। থ্রিল কিছু না, আমাদের হার্টে নর্মালি দুটো সাউন্ড থাকে, একটা হচ্ছে লাভ একটা হচ্ছে ডাব, এগুলো হচ্ছে নর্মাল সাউন্ড। এইগুলো ছাড়া যখন কোনো একটা অ্যাডেড সাউন্ড পাই ওই অ্যাডেড সাউন্ডকে আমরা নর্মালি মারমার বলি যখন সেটা স্টেথোস্কোপ দিয়ে শুনবো, বাট মারমার যখন আপনি হাত দিয়ে ফিল করবেন তখন সেটা নাম হয়ে যাবে কি থ্রিল। ওকে, তাহলে আমরা কি বলতে চাচ্ছি আমরা কি পাবো থ্রিল পাবো। কোন ধরনের থ্রিল পাবো ডায়াস্টলিক থ্রিল। ওকে, তাহলে ডায়াস্টলিক থ্রিল মিন্স হচ্ছে কি পালপেবল মারমার। ওকে, তাহলে যখন তাহলে এটা ওয়ান টাইপ অফ অ্যাডেড সাউন্ড আর কি। ওকে, আর পালপেবল P2 অ্যাবসেন্ট হতে পারে যদি তার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, সেই ক্ষেত্রে আমি কি হতে পারি পালপেবল P2 পেতে পারি। এখন দেখেন পালপেবল P2 নিয়ে একটু বলি, আসলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা পালমোনারি হাইপারটেনশন দুটাই লিখি, দুটা কাছাকাছি শব্দ। ওকে, একটু দেখেন হোয়াট ইজ P2 বা হোয়াট ইজ পালপেবল P2। দেখেন আমাদের দুটো সাউন্ড না হাঁটে, একটা হচ্ছে লাভ একটা হচ্ছে ডাব, একটাকে S1 বলে একটাকে S2 বলে। S1 এর ক্ষেত্রে কি হয় নর্মালি এই দুটো ভালভ বন্ধ হওয়ার কারণে S1 হয়, আর এই দুটো ভালভ বন্ধ হওয়ার কারণে S2 হয়। এই দুটো ভালভ একসাথে হলেও বন্ধ, এই দুটো ভালভ একসাথে হয় না, যার কারণে এগুলোকে আলাদা আলাদা করে বলা হয়। এই অ্যাওর্টিক ভালভ বন্ধের কারণে সাউন্ডকে A2 বলি, আর পালমোনারি ভালভ বন্ধের কারণে সাউন্ডকে P2 বলি। তাহলে S2 কয়টা পার্ট দুইটা, একটা হচ্ছে A2 একটা হচ্ছে P2। নর্মালি এগুলো A2টা একটু আগে হয়, P2টা একটু পরে হয়, A2 এর হালকা পরে কি হয় P2 হয়। নর্মালি কি হয় আপনার এগুলো আমি এরকম ফিল করতে পারবো না, বা জাস্ট স্থিত দিয়ে হয়তো শুনতে পারি আর কি। হ্যাঁ, বাট যখন আমি পালপেট করবো নর্মালি আমার পালপেট হবে না, বাট ইন কেস অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অর পালমোনারি হাইপারটেনশন এই জায়গায় ভালভটা বন্ধ হওয়ার সময় একটু জোরে জোরে সাউন্ড করবে, যার কারণে আমি হাত দিয়ে ফিল করতে পারি। সেই জন্য এটাকে বলতেছি কি আপনার পালপেবল P2 প্রেজেন্ট। ওকে, তাহলে পালপেবল P2 প্রেজেন্ট ইন কেস অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা পালমোনারি হাইপারটেনশন। আর লেফট প্যারাস্টালার লিফট এটা কি পাবো কি পাবো না, যদি পেশেন্টটা নর্মাল বা কমপ্লিকেশন ছাড়া আসে অ্যাবসেন্ট, যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট। এখন আপনার মাথায় চলে আসবে হোয়াট ইজ লেফট পেরিস্টালনাল লিফট। দেখেন এইটা যদি একটা স্টার নাম চিন্তা করি, হ্যাঁ ধরেন একটা স্টার নাম, এটা স্টার নামের রাইট পাশ, এটা স্টার নামের লেফট পাশ। ওকে, স্টার নামের পাশে এই ছোট্ট এরিয়াটাকে বলতেছি আমরা কি প্যারাস্টার্নাল এরিয়া। ওকে, এই ছোট্ট এরিয়াটাকে কি বলতেছি প্যারাস্টার্নাল এরিয়া। আপনি যদি লেফট প্যারাস্টার্নাল এরিয়াতে আপনার হাতের এই হিলটা রাখেন, এটাকে হাতের হিল বলে, হ্যান্ডের হিলটাকে, হিলটা যদি রাখি, হিলটাকে যদি আপনার লিফট করে তাহলে সেইটাকে বলে হচ্ছে কি লেফট প্যারাস্টার্নাল লিফট। ওকে, এটা নর্মালি পাবো না, বাট যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় সেই সময় আমার হাতকে ধাক্কা দিবে, সেটাকে বলতেছি লেফট প্যারাস্টার্নাল লিফট। ওকে, এবার আসে অস্কালটেশন। অস্কালটেশনের ক্ষেত্রে আমরা কি হয়, যেহেতু একটা পেশেন্টের আপনার মাইট্রাল স্টেনোসিস থাকে, মাইট্রাল স্টেনোসিস থাকলে মাইট্রাল ভালভ বন্ধ হওয়ার সময় সাউন্ডটা কিছুটা কি হবে লাউড হবে। সো ফার্স্ট হার্ট সাউন্ডটা আমরা কি পাবো লাউড পাবো। সেকেন্ড হার্ট সাউন্ড মানে কি S2 কয়টা কম্পোনেন্ট A2 আর
P2 এটাতে কোনো সমস্যা হবে না, বাট P2টা যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে অথবা পালমোনারি হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা কী হতে পারি, এই সেকেন্ড হার্ট সাউন্ডের মধ্যে P2 পোর্শনটা কী হতে পারি, লাউড পেতে পারি। কখন? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলে। ওকে, এবার আসি মারমার। নর্মালি একটু বেসিক বলি, মারমার দু রকম হয়, একটা হচ্ছে সিস্টোলিক মারমার, একটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার। দুটাকে এইভাবে কেন আঁকলাম, সিস্টোলিক মারমারটা আপনার একটু সাউন্ডটা একটু জোরে হয়, ডায়াস্টোলিক মারমার সাউন্ডটা একটু কী হয়, আসতে হয়, যার কারণে ডায়াস্টোলিক মারমার আমরা শুনবো কী দিয়ে, স্থেতর কোন পোর্শনটা দিয়ে, বেল দিয়ে। ওকে, আর মারমার মানে এই ক্ষেত্রে মানে কিসের ক্ষেত্রে, মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে আমরা কোন মারমারটা পাবো, মিড ডায়াস্টোলিক মারমার। একটু আগে বলবো মারমার কয় রকম, দু রকম, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। আবার ডায়াস্টোলিক কয় রকম, দু রকম, আর্লি ডায়াস্টোলিক, মিড ডায়াস্টোলিক। ওকে, তাহলে এখানে কোন মারমারটা পাবো, মিড ডায়াস্টোলিক মারমার। এটা মানে কি দেখেন, S1 আর S2 এর মাঝখানের সময়টাকে বলে সিস্টোল, S2 আর S1 এর মাঝখানের সময়টাকে বলে আবার কি, ডায়াস্টোল। ডায়াস্টোলের মাঝামাঝি এরকম একটা মারমার পাবো, এটাকে বলতেছে কি, মিড ডায়াস্টোলিক মারমার। ওকে, আর এটা কখন ভালো শোনা যায়, ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন ইন লেফট ল্যাটারাল পজিশন। ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন কেন বলতেছি, একটা কথা মাথায় রাখবেন, লেফট পাশের সকল মারমার আফটার এক্সপিরেশন ভালো শোনা যায়, আর রাইট পাশের সকল মারমার আফটার ইন্সপিরেশন ভালো শোনা যায়। কেন? কারণ আফটার এক্সপিরেশন লেফট পাশে ব্লাড সাপ্লাই বেশি হয়, আর আফটার এক্সপিরেশন লেফট পাশে ব্লাড সাপ্লাই ভালো হয়, আর আফটার ইন্সপিরেশন রাইট সাইডে ব্লাড সাপ্লাই ভালো হয়। সেই কারণে আপনার লেফট সাইডের মারমারগুলো সবসময় আমরা ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন বলবো, আর রাইট সাইডেগুলো ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশন বলবো। ওকে, আর এই তো তাহলে মোটামুটি এই হচ্ছে কি আমরা মারমার সম্বন্ধে। আর মারমারটা কী হবে, আপনার লোকালাইজড হবে, মানে একটা নির্দিষ্ট এরিয়া বা মাইট্রাল এরিয়াতে ফিক্স থাকবে, এটা কোনো রেডিয়েশন থাকবে না, মানে নেকে যাওয়া, এক্সিলাতে যাওয়া, অ্যাবডোমেনে যাওয়া এরকম কোনো হিস্ট্রি থাকবে না। ওকে, আর কি দিয়ে শুনবো, বেল দিয়ে শুনবো। ওকে, এই হচ্ছে মোটামুটি মারমার সম্বন্ধে টুকটাক বেসিক সহ বললাম আর কি। ওকে, এই মারমারটা অ্যাসোসিয়েটেড হবে কি দিয়ে, with pre-systolic accentuation. What is pre-systolic accentuation? It is nothing but a added sound. তাহলে এটা কেন হচ্ছে দেখেন, at the end of atrial contraction কি হচ্ছে আপনার লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় আসতেছে, লেফট ভেন্ট্রিকলে আসতেছে, মাইট্রাল ভালভটা কি অবস্থা আছে, স্টেনোসড অবস্থা আছে। লেফট এট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসতেছে, মাইট্রাল ভালভটা স্টেনোসড অবস্থা আছে। এই স্টেনোসিসের কারণে বা এই ফাইব্রোসিসের কারণে কি হয়, অ্যাট দ্য এন্ড অফ অ্যাট্রিয়াল কন্ট্রাকশন একটা এক্সট্রা সাউন্ড পায় মিড ডায়াস্টোলিক মারমার ছাড়া, এটাকে বলে কি, প্রিসিস্টোলিক অ্যাকসেন্চুয়েশন। ওকে, আর এছাড়া আরেকটা কি পেতে পারে, ওপেনিং স্ন্যাপ। তাহলে হোয়াট ইজ স্ন্যাপ এরকম একটা কোয়েশ্চেন আপনার মাথায় এখন চলে আসবে। একটু দেখেন, নর্মালি ভাল্ভ ওপেনের সময় কখনো সাউন্ড হয় না, যদি এমন হয় যে কি ডায়াস্টোলের সময় ভাল্ভ ওপেন হচ্ছে, ওই ভাল্ভের কোনো একটা ফাইব্রোসিস বা স্টেনোসিসের কারণে সাউন্ড হচ্ছে, তখন ওই সাউন্ডকে বলবো স্ন্যাপ। আর যখন সিস্টোলের সময় ভাল্ভ ওপেন হওয়ার সময় সাউন্ড হয়, এটাকে বলবো কি, ক্লিক। তাহলে হোয়াট ইজ স্ন্যাপ, হোয়াট ইজ ক্লিক, একটু বেসিক জানতে হবে। ইনভেস্টিগেশন কী কী দেবো, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ইসিজি দিতে পারি, ইকো দিতে পারি, এক্সরে দিতে পারি। যেহেতু একটা হার্টের কন্ডিশন ইসিজি, হার্টের কন্ডিশন যেন ইকো, আর এক্সরে কেন দেবো, এই যে হার্টের লেফট ভেন্ট্রিকল বা লেফট এট্রিয়াম বড় হচ্ছে, আপনার এরকম পালমোনারি ট্রাঙ্ক ডাইলেটেড হচ্ছে, এই সবগুলো আমরা এক্সরের মধ্যে পেতে পারি। এছাড়া করোনারি অ্যানজিওগ্রাম দেবো টু এক্সক্লুড মায়োকার্ডিয়াল ইনফাকশন আর ইসকেমিক হার্ট ডিজিজ। এবার সে ট্রিটমেন্ট, দু রকম ট্রিটমেন্ট, একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, আরটা হচ্ছে কি আপনার সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে কি দিতে পারি, এই পেশেন্টের কী কী সমস্যা সেই অনুযায়ী দেবো। দেখেন, যদি এই পেশেন্টটার আপনার হার্ট ফেলিওর থাকে, ডায়াবেটিক্স দেব। যদি এই পেশেন্টটার আপনার কি থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তাহলে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ দেবো, যেমন বিটা ব্লকার্স দিতে পারি, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। যদি এই পেশেন্টটা থ্রম্বোএম্বোলিজমের দিকে চলে যাচ্ছে, তাহলে আমি কি দেবো, আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট দেবো, ওয়ারফেরিন জাতীয় ড্রাগ দিতে পারি, অ্যান্টিকোয়াগুলেন্ট। তারপর তার এক্সারসাইজ বা রেস্ট্রিকটিভ অ্যাক্টিভিটি, তার কাজকর্মতে একটু কমাতে বলবো, বিকজ কার্ডিয়াক আউটপুট কমবে বা ডিমান্ড করবে। ওকে, রেস্ট্রিকটিভ অ্যাক্টিভিটি করে দেবো। আর এই তো এনাফ, এইসব বলতে পারে আর কি, ডায়াবেটিক্স, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, অ্যান্টিকোয়াগুলেন্ট, আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে পারি প্রোপাইলেকটিক হিসেবে, প্রোপাইলেকটিক অ্যান্টিবায়োটিক ফর প্রিভেনশন অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ওকে, একটু মাথায় রাখবেন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে একটা রেয়ার কমপ্লিকেশন, মাঝে মধ্যে হয়ে যায়। সেই কারণে কী করতে পারি, আমরা
প্রোপাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে পারি। তাহলে এই হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। আর আসি সার্জিক্যাল ম্যানেজমেন্ট। কী কী আছে দেখেন, এই যে মাইট্রাল ভালভ আছে না, ভালভের মাঝখানে একটা বেলুন বসাই দিয়ে চলে আসবো, তাহলে এটাকে বলা হয় মাইট্রাল বেলুন ভালভিওলোপ্লাস্টি। ওকে, এছাড়া কি করতে পারে, ভালভের স্টেনোস বা ফাইব্রাস অংশ কেটে ফেলতে পারে ভালভিওলোটমি। এটা দুরকম হয়, একটা হচ্ছে ওপেন, একটা ক্লোজ। নর্মালি ওপেনটা বর্তমানে প্রসিদ্ধ। আর কি আছে, ভালভ রিপ্লেসমেন্ট। ওকে, একটা কোয়েশ্চেন আপনার ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ভালভিওপ্লাস্টি কখন করা হয়, ভালভ রিপ্লেসমেন্ট কখন করা হয়। একটু সিম্পলি বলি, একটা পেশেন্টের যদি ইন্ডিভিজুয়াল মাইট্রাল স্টেনোসিস থাকে, একটা পেশেন্টের যদি শুধু মাইট্রাল স্টেনোসিস থাকে, সেক্ষেত্রে ভালভিওলোপ্লাস্টি। মাইট্রাল স্টেনোসিস উইথ মাইট্রাল রিগার্জিটেশন, সেক্ষেত্রে ভালভ রিপ্লেসমেন্ট। একটা পেশেন্টের যদি কোনো ধরনের ক্যালসিফিকেশন না থাকে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে ভালভিওলোপ্লাস্টি, ক্যালসিফিকেশন থাকলে রিপ্লেসমেন্ট। আর লাস্ট ওয়ান থ্রম্বোএম্বোলিজম। থ্রম্বোএম্বোলিজম থাকলে, না থাকলে ভালভিওলোপ্লাস্টি, আর থাকলে রিপ্লেসমেন্ট, ভালভ রিপ্লেসমেন্ট। ওকে, এই হচ্ছে আজকের টপিক। ধন্যবাদ সবাইকে।